নমস্কার বন্ধুরা, আমার স্বাদের ঝাঁপিতে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যা ওয়েদার, ভালো থাকাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার, তাই না? আর কি করা যাবে, তবু ভালো থাকতেই হবে। গরম, আর তারপরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এমনই ব্যবসা গরম, আর চারিদিকে যা অসুখ বিসুখ হচ্ছে, কী আর বলবো। আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, তোমরা দেখে কি বুঝতে পারছো এটা কী মাছ? অবশ্যই আমাকে কমেন্টে জানিও কী মাছ, তোমরা বুঝতে পারছো কি না। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে কি দেশি ইলিশ, মানে সিলভার কাপ। কিন্তু মাছটা 4.5 কিলো ওয়েট ছিল। এত বড়, পুরো খাসি মাংসের মতো চর্বি হয়ে গেছে দেখো পেটিগুলোতে। আর গাদার পিসগুলো দেখেছো কত বড় বড় করেছে, প্রায় 150 গ্রামের উপরে। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লেবু দিয়েছি, কারণ সিলভার কাপ মাছ তো ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। আর আমি তো সব মাছেই একটু লেবু দিই, তোমরা জানো। ওই জন্য সিলভার কাপ মাছে একটু বেশি লেবু দিয়েছি যাতে ভেঙে না যায়। কিন্তু এত বড় বড় পিস করেছে, কাতলা মাছের মতো ভেঙে যাওয়ার চান্স একদমই নেই। বললাম না 150 গ্রামের উপরে মানে ওয়েট হয়েছে পেটি, গাদার মাছগুলো। পেটিগুলোও খুব বড় বড় করেছে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, কারণ আমি সবসময় মাছগুলোকে সর্ষের তেলেই ভাজতে পছন্দ করি। আর সর্ষের তেলে ভাজলে মাছের একটা আলাদা মানে সুন্দর গন্ধ আসে। আমি কিন্তু একদমই সাদা তেলে মাছগুলো ভাজি না। কিন্তু আমার মতো কেউ কেউ সর্ষের তেলে মাছ ভেজে রান্না করো, আমাকে একটু কমেন্টে জানিয়ে হতো। আমি কিন্তু সাদা তেলে সত্যি কোনোদিনই মাছ ভাজি না। হয়তো অনেকে ভাববে যে কোলেস্টেরলের একদম কিন্তু কী আর করা যাবে বলো, যে যেরকম পছন্দ করে। আমি সর্ষের তেলে মাছ ভাজতে পছন্দ করি, গন্ধটাও খুব সুন্দর আছে তাই। আর মাছগুলো দেখেছো কী বড় বড়। আর বললাম না সিলভারটা মাছটা খুব বড় ছিল। মানে পেটি গাদার পিসগুলো দেখেই বুঝতে পারছো। আর এত টেস্ট ছিল মাছটা, কী বলবো, জ্যান্ত মাছ তো এত টেস্ট ছিল, তোমাদের কী বলবো। দারুণ মাছ। তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিয়ে তো। আর ছোটো সিলভার কাপ মাছ কিন্তু একদম ভালো লাগে না। জানি না তোমাদের কার কেমন লাগে, আমার কিন্তু একদম ভালো লাগে না। মাছগুলোকে একটু মানে হালকা করে ভেজে নিয়েছি। তোমরা তো জানোই, আমি বলেইছিলাম আমার বাড়িতে কেউ কিন্তু মাছ কড়া করে ভাজলে পছন্দ করে না। আর কি সব মাছ তো একদমই কড়া করে ভাজবে না, তাতে কিন্তু টেস্ট একদম থাকে না। আর মাছটাকে আমি আজকে পোস্ত বাটা দিয়েই করেছি, শুধু একটা রিচ করিনি, শুধু একটু পোস্ত বেটেই করেছিলাম। আমি যেভাবে রান্না করেছি পুরো ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করে দিও। কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে আমিও একটু উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। বলতে বলতে মাছগুলো তো মোটামুটি ভাজা হয়ে এসছে। অনেকটাই মাছ আমি রান্না করেছিলাম। অ্যাকচুয়ালি কী হয়, আমি দুবেলার জন্যই রান্না করে দিই। সকালে ছেলে স্কুলে যায় তো, ওর জন্য আলাদা রান্না করে দিই। তারপরে একটু বেলার দিকে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করবো বলে রান্নাগুলো করি, একটু বেলার জন্যই করে নিই একেবারে। আবার সন্ধ্যেবেলা পড়াতে বসাতে হয় ছেলেকে। আমি যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছেলের এবছর প্রথম মানে সিবিএসসি দেবে, সেই জন্য একটু ওর পাশে সময় দিতে হয়, ওর সঙ্গে সময় দিতে হয়। তাই এই একবারেই রান্না করে নিই, মাছ টাছ থাকলে একটু বেশি করেই রান্না করে নিই, তাহলে রাখতে হতেই হয়। আর মাঝে মাঝে আবার করি, সেটা মুডের উপর ডিপেন্ড করে, কে কখন কী খেতে চায় সেটার উপর ডিপেন্ড করে আমার রান্নাবান্না করতে হয়। দেখো এইভাবে আস্তে আস্তে মাছগুলো ভেজে নিচ্ছি। আগে গাদা পিসগুলো ভেজে নিলাম, এবার পেটিগুলো ভাজছি। পেটিগুলো তো পুরো খাসি মাংসের মতো চর্বি হয়েছিল, এত চর্বি হয়েছিল কি বলবো তোমাদের। আর পেটিগুলোও বেশ বড় বড়, একটা পেটি প্রায়, এই বড় পেটিটাতে প্রায় 200 গ্রাম ওয়েট হবে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কি জানি না, কিন্তু বেশ বড়। আর আমার ছেলে কানকোর যে পেটিটা, এটা খেতে খুব ভালোবাসে। পেটিগুলো কিন্তু অরিজিনাল। সব পেটিগুলোই খেতে খুব ভালোবাসে, তবে কানকোর পেটিটা বেশিও পছন্দ করে। দেখো আস্তে আস্তে করে উঠে দিচ্ছি। পেটিগুলো এমন ছিল একটা খুন্তিতে হচ্ছিল না, তাই দুটো খুন্তি দিয়ে আমি মানে উল্টে দিলাম। আর এত চর্বি তোমাদের দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সঙ্গে আর কী বলবো। ছোটো সিলভার মাছ কিন্তু এতটা চর্বি হয় না, হয় কিন্তু এতটা হয় না। আর বড় সিলভার মাছ হলে তো পুরো খাসি মাংসের মতো চর্বি হয়ে যায়। সেইভাবে আস্তে আস্তে এই মাছগুলোকে ভেজে নিলাম। আজকে আলু দিয়েই করবো ভেবেছিলাম,
করবো, কিন্তু সবাই বলে যে না আলু দিয়েই করো, তাই আলু দিয়ে দিয়েছি। আলুটাকে আমি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটু ভেজে নেব। আর আমি তো চন্দ্রমুখী আলুই সবসময় ব্যবহার করি, তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, তাই সেদ্ধ হতে খুব একটা সময়ও নেয় না। একটু ভেজে নিয়ে তারপরে একটুখানি ঝোলে ফুটলেই আলুটা দেবো। আলুতে আমি কিন্তু হলুদ নুন কিছু দিচ্ছি না, কেন বলছি বন্ধুরা, মাছের ওই তেলের মধ্যে যে মশলাটা তাতেই আলুগুলো ভালোভাবে মিশিয়ে ভিজিয়ে যাবে, ওই জন্য আমি আলাদা করে নুন হলুদ কিছু দিচ্ছি না। এইভাবে আস্তে আস্তে আলুগুলোকে আমি ভেজে নেব। এইভাবে কিন্তু তোমরা ভেটকি মাছ বা কাতলা মাছ বা পোনা মাছ যে কোনো মাছ এইভাবে পোস্ত বাটা দিয়ে রান্না করতে পারো, খুব খুব ভালো লাগে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও এইভাবে তোমরা রান্না করে খেতে পারো, মাছের তরকারি করতে পারো। এমনি বাড়িতে তো নর্মাল মাছের তরকারি করো, একঘেয়েমি মাছের পাতলা ঝোল না করে এইভাবেও করতে পারো, বা কোনো অনুষ্ঠান হলে এইভাবে রান্না করতে পারো, দেখবে খুব ভালো লাগে। আমি এবার কড়াইটা পাল্টে নিয়েছি, যেহেতু অনেকটা মাছ আলু তো, তাই একটু বড় কড়াই নিয়েছি, ওই কড়াটাতে হবে না। এবার কড়াইয়ের মধ্যে ওই যে আলুটা ভাজার পরে যে তেলটা একটু ছিল, ওটা তো মাছ ভাজারই তেল, তাই এইটার মধ্যে আমি ঢেলে দিয়েছি, দিয়ে আর একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আমি সাদা তেলে তরকারিও বসাই না, হয়তো এমনি ভাজাভুজি যেমন সবজি ভাজা টাজা করতে গেলে সাদা তেলে ভাজি, কিন্তু তরকারিটা আমি সবসময় সর্ষের তেলেই করি। এবার একটু কালো জিরে দিচ্ছি। একটা কথা তোমাদের কাছে ছোটো ছোটো শেয়ার করি, এই যে তেলের মধ্যে কালো জিরে দিয়ে একটুখানি ফুটফুট ফুটফুট করে এই যে আওয়াজ হয় না, এটা মানে আমাদের কী ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই কালো জিরে তেলের মধ্যে যে গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এই গন্ধটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ওই জন্য আমাকে দেখেছে প্রত্যেকটা মাছের তরকারিতে প্রায় কালো জিরে আমি এই গন্ধটা আমার খুব ভালো লাগে। তারপরে আমি একটু মশলা করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ, একটু আদা, একটু বেশি করে কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। ওই জন্য দেখো আমি আজকে কিন্তু চেরা কাঁচা লঙ্কাটা তরকারিতে দিয়ে নিয়েছি, অনেকটাই কাঁচা লঙ্কা এই মশলাটার সঙ্গে পেটে নিয়েছি, তাই দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষাতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যায়। যারা মশলাটা কষাতে কষাতে হয়তো একটুখানি ধরে যাচ্ছে ভাবছো, একটুখানি জল দিয়েও কষিয়ে নিতে হবে। দেখো আমিও করবো, আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেবো। তারপরে যেরকম নর্মাল মশলা থাকে বাড়িতে, হলুদ একটুখানি, একটুখানি লবণ, মানে পরিমাণ মতোই লবণ দিয়ে ভালো করে কষাতে হবে। আর একটুখানি চিনি দিয়েছিলাম বন্ধুরা, নুনের বন্ধু চিনিকে তো আসতেই হবে ব্যালেন্স করার জন্য, ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওতে। দেখো আস্তে আস্তে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে দেখো যতক্ষণ না তেলটা উপরে ছিটকে বেরিয়ে আসবে, মানে তেলটা ছেড়ে যাবে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে নাড়তে থাকবো। একদম শুকিয়ে গেছে মশলাটা। এইবারে পোস্তটা দিয়ে বেঁধেছিলাম, পোস্তটা একটু জল দিয়ে দিয়ে তখন এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা বলতে পারো একসাথেই তো দিতে পারছো না, এই মশলাটা ওই পেঁয়াজের গন্ধটা থেকে যেত না, ওই জন্য পরে আমি পোস্তটা দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি, যাতে পোস্তর গন্ধটা না থাকে। অনেকে কিন্তু কাঁচা পোস্তের গন্ধ ভালোবাসে, কিন্তু আমার আবার ভালো লাগে না, তাই একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটুখানি লঙ্কা গুঁড়োও দেবো, এই দেখো দিয়েছি, আর একটুখানি জল দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। একদম শুকিয়ে গেছিলো মশলাটা, তাই একটুখানি জল দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে দিচ্ছি। যেহেতু অনেকটাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো বেটে, ওই জন্য অল্পই লঙ্কা গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা ছেঁড়া করেও দিয়ে দিই। এইভাবে এই জলটা একটুখানি শুকিয়ে যায়, তারপরে আমি এটার মধ্যে এটা শুকিয়ে গেছে, এবার এটার মধ্যে আমি আলুগুলো দিয়ে ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো প্রায় দেখে মনে হচ্ছে তোমাদের সেদ্ধ হয়ে গেছে, শুকিয়ে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি তরকারিতে গরম জল দিই, তোমরা তো জানো, তাতে তাড়াতাড়ি তরকারিটা ফুটেও যায়, স্বাদটাও ভালো আছে। ওইভাবে গরম জল দিয়ে তরকারি করে আলু সেদ্ধ প্রায় হয়ে এসছে, আর ওই যে কাঁচা লঙ্কাটা দেখছো না, ওটা ওই মশলার মধ্যে দিয়ে আমি মশলা করেছিলাম, কাঁচা লঙ্কাটা ওটাই সেদ্ধ দিয়েছি, তাই দেখা যাচ্ছে, কিন্তু আমি এক্সট্রা কাঁচা লঙ্কা
সেরা করে দিয়ে দেখো হয়ে গেছে মশলাটা কষানো। এইবারে আমি একটু গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, যার যতটা ঝোল লাগবে বা যার যতটা ঝোল দরকার হবে ততটাই জল দিয়ে আমি এই জল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে এবারে। আর গরম জল দিলে তো জানো খুব তাড়াতাড়ি তরকারিটা ফুটে যায়। এবারে হয়ে এসছে তরকারিটা আছে। এবারে একটু ফুটে যাবে ভালোভাবে। তারপরে মাছগুলো দিয়ে দেবো। আস্তে আস্তে তরকারিটা তো মানে ফুটছে, চাপা দেওয়ার তরকারি আমিও চাপা দিইনি। এই মোটামুটি হয়ে এসছে, তরকারি ফুটে গেছে, ঝোলটাও দেখো এত সুন্দর কালার এসছে, এত টেস্ট হয়ে লেগেছিলো। আর মাছটা তো দেখবে অনেক মাছটা এমনি কাঁটা শাক মানে কাঁটাগুলো একটু বেশি, এই বড় মাছই তো একদমই কাঁটা কম আর এত টেস্ট হয়েছিল মাছের মানে ঝালটা তোমাদের কী বলবো। আর মাছটাও খুব টেস্টি ছিল, বড় মাছ সিলভার কামার সত্যি খুব দুর্দান্ত। বন্ধুরা তোমাদের আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, কমেন্টে জানিও তোমরা কে কে এইভাবে রান্না করো। দেখো এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পিসগুলো বড় বড় ছিল তো বললাম, ওই জন্য একটু আগেই দিচ্ছি যাতে একটু সেদ্ধ হয়ে যায়, ঝোলের সঙ্গে মিশে যায়, মশলাগুলো মাছের মধ্যে মোটামুটি ঢুকে যায়। তাই মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় আস্তে আস্তে ভালো করে নেড়ে দিতে হবে। দেখো অনেকগুলো মাছ তো তাই আস্তে আস্তেই দিচ্ছি। এবং পেটিগুলো দেখেছো কেমন, পেটিগুলো এত চর্বি ছিল দেখো, দেখেই বুঝতে পারছো কীরকম পেটি। আর আমি কিন্তু মাছ ভাজার পরে যে তেলটা বের হয় না, ওটা কিন্তু আমি তরকারিতে দিই। তোমরা আমার মতো কে কে দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কে কে এইভাবে মাছ পরে যে তেলটা থাকে সেটা তরকারির মধ্যে দিয়েছে। এবারে দেখো বুঝেছো কত সুন্দর কালার এসেছে। আস্তে আস্তে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে গ্রেভির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, যাতে এই মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে আস্তে আস্তে আর ফুটতে থাকো, একটু হয়ে যাবে। আর সিলভার কাপ মাছ বেশি ফুটতেও সময় লাগে, বড়ো মাছ তো তাই একটু আগে তোমরা তোমাদের গ্রেভিটা রেখে দিও, যাদের যতটা প্রয়োজন হবে ততটাই রেখে দিও। আমার যতটা প্রয়োজন ছিল গ্রেভিটা আমি ততটাই রেখেছিলাম। মোটামুটি দেখো মাছগুলোও ফুটছে। আর মাছগুলো দেখো এমনি নরম মাছ তো, আর তরকারিতে এত সত্যি সত্যি তোমাদের সঙ্গে বারবার আমি বলছি, হয়তো তোমাদের যে এত টেস্ট ছিল মাছটা তোমাদের কী বলবো। তরকারিটা হয়ে এসেছে, খুব একটা সময় লাগবে না। দেখো তরকারির কালারটা দেখেছো খুব সুন্দর হয়েছে। তোমরা এইভাবে কিন্তু রান্না করো, কাতলা মাছ বা ভেটকি মাছ বা পোনা মাছও এইভাবে রান্না করা যায়। এবার কামাজ তোমরা থেকে তোমাদের ওখানে কত বড় বড় পাওয়া যায় বা কিছু ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কে কে এই মাছটা পছন্দ করো। আর একটা কথা বলছি, তোমাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা লিখে দিও, আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো। জানি একটু ভিডিওটা দেরি করে আসছে, বলেছিলাম কেন আসছে কী কারণে দেরি হচ্ছে ভিডিওগুলো আসছে। তোমরা আমাকে কমেন্ট করে উৎসাহিত করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করব। তোমাদের কমেন্ট মানে নিজেদের উপরে আমার কিন্তু অপেক্ষা করে আছে কমেন্টের জন্য। তোমরা করো, আমি অবশ্যই সমস্ত রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো হয়ে গেছে। এবার একটুখানি কাঁচা জিরে গুঁড়ো, কাঁচা মানে ওই যেটা ভাজা মশলা হয় না ওটা কিন্তু নয়, এমনি প্লেন কাঁচা জিরে গুঁড়ো আমি ওই কড়াইটা খুব গরম হয়ে থাকে দিয়ে বন্ধ করে দিই, দিয়ে তার উপরে জিরেটা দিয়ে দিই, দিলে একটুখানি কড়া হয়ে যায়, তারপরে আমি ওই জিরেটাকে গুঁড়ো করে রেখে দিই। ওটার সেন্টটা দুর্দান্ত হয়, তোমরাও করে দেখো। এই মশলাটা যে কোনো তরকারিতে দিয়ে দেখো, কাঁচা জিরে গুঁড়োটা খুব ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর, বাটা জিরের মতোই মনে হবে। দেখো হয়ে গেছে। এবার একটু কিছু গোটা কাঁচা লঙ্কা, তরকারিতে যারা যারা কাঁচা লঙ্কার গন্ধ ভালোবাসে তারা কিন্তু এইভাবে হয়ে যাওয়ার পরে তরকারিটা উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রেখো। এই আমি যেমন কাঁচা লঙ্কাটা দিচ্ছি, দেখবে খুব খুব ভালো গন্ধটা আসে।
ঠিক আছে, মোটামুটি আমার তরকারিটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম আমি রাখবো। আর দেখো কত সুন্দর করেছি। বন্ধুরা ভালো থেকো, ভিডিওটা আজ এই পর্যন্ত, বাই।